আচ্ছা, কোষে দেখি 1.1, তার 2-এর দাগ থেকে শুরু হবে। রয়েছে আমিনাদের বাড়ির আয়তক্ষেত্রাকার উঠানের দৈর্ঘ্য, আমিনাদের বাড়ির আয়তক্ষেত্রাকার উঠানের দৈর্ঘ্য 6 মিটার এবং প্রস্থ 4.2 মিটার। ওই উঠানের মাঝখানে ওই উঠানের মাঝখানে 3.5 মিটার গুণিত 2.5 মিটার মাপের একটি আয়তকার শতরঞ্জি পাতলাম। শতরঞ্জি বাদে বাকি উঠানের ক্ষেত্রফল, শতরঞ্জি বাদে বাকি উঠানের ক্ষেত্রফল কত? দেখো, পূর্ব পাঠের যেটা আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পরিসীমা এইসব নিয়ে যে অধ্যায়টা ছিল 7-এতে, সেখান থেকেই রয়েছে যে আমিনাদের বাড়ির আয়তক্ষেত্রাকার উঠান। তো আকৃতিটা বোঝাই যাচ্ছে আয়তক্ষেত্রাকার হবে। যখন এই ধরনের অঙ্ক করবে তখন কিন্তু বারবার বলছি একটা ছবি এঁকে নেবে, ঠিক আছে? তো সেই ছবিটার জন্য কোনো নাম্বার আলাদা করে নেই, তাই ছবিটা যে পেন্সিল দিয়ে খুব ভালো করে আঁকতে হবে এরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে? তো জাস্ট ছবিটা আঁকবে পেনে করে নিজের বোঝার জন্য। তাহলে একটা একটা করে লাইন পড়বে আর ছবিটা আঁকার চেষ্টা করবে। আয়তক্ষেত্রাকার উঠানের দৈর্ঘ্য 6 মিটার আর প্রস্থ 4.2 মিটার। তাহলে আগে আমি কি করব, একটা আয়তক্ষেত্র এঁকে নেব। আগে একটা আয়তক্ষেত্র এঁকে নিলাম। যেহেতু বলেছে এটার দৈর্ঘ্য 6 মিটার, তাহলে কোনটা দৈর্ঘ্য হবে? এই লম্বাটা নয় ছোটটা? কোনটা হবে? এই লম্বাটা হবে না ছোটটা হবে? বলো। লম্বাটা হবে। তাহলে এটা আমার হচ্ছে 6 মিটার, ঠিক আছে? এই নিচেরটা কত হবে? 6 মিটারই হবে, নিচেরটা 6 মিটার। তারপর নেক্সট রয়েছে প্রস্থ 4.2 মিটার, তাহলে এই পাশটা হবে 4.2 মিটার আর এই পাশটা হচ্ছে 4.2 মিটার। হলো, দৈর্ঘ্য প্রস্থ সব লিখে নেওয়া হলো ছবিতে। নেক্সট, ওই উঠানের মাঝখানে, মানে ঠিক মাঝখান করে এত গুণিত এত, মনে রাখবে যখনই এরকম গুণিত চিহ্ন দিয়ে থাকবে না, তখন মনে রাখবে প্রথম অংশটা হচ্ছে দৈর্ঘ্য আর দ্বিতীয় অংশটা হচ্ছে প্রস্থ। সবসময় প্রথম অংশটা দৈর্ঘ্য বুঝে নিতে হবে আর দ্বিতীয় অংশটা প্রস্থ বুঝে নিতে হবে, ঠিক আছে? তো তাহলে প্রথম অংশটা দৈর্ঘ্য, দ্বিতীয় অংশটা প্রস্থ। এইরকম কি একটা আয়তকার শতরঞ্জি রয়েছে, তাহলে আয়তকার মানে নিশ্চয়ই মাঝখানে আবার একটা আয়তক্ষেত্র আঁকতে হবে। তাহলে মাঝখানে আবার একটা আয়তকার শতরঞ্জি আঁকলাম, ঠিক আছে? এই আয়তকার শতরঞ্জির
দৈর্ঘ্য রয়েছে কত দেখো 3.5 মিটার। তাহলে আমি আবার এখানে লিখলাম 3.5 মিটার, কারণ লম্বাটা রয়েছে 3.5 মিটার, এটাও তাহলে 3.5 মিটার হবে, এটাও তো লম্বা। আর প্রস্থ মানে চওড়া, তো সেটা রয়েছে 2.5, তাহলে এ পাশটাও হবে 2.5 মিটার আর এ পাশটাও হবে 2.5 মিটার। এবারে বলেছে শতরঞ্জি বাদে বাকি উঠানের ক্ষেত্রফল। এখন প্রশ্ন হচ্ছে শতরঞ্জি বাদে বাকি উঠান বলতে কোন জায়গাটা হবে? শতরঞ্জি বাদে বাকি উঠানের ক্ষেত্রফল, এই যে শতরঞ্জি বাদে বাকি উঠানের ক্ষেত্রফল মানে কোন জায়গাটা হবে? এইটা পুরো উঠোনটা রয়েছে, তার ঠিক মাঝখানে রয়েছে শতরঞ্জি, শতরঞ্জিটা বাদ, বাদ মানে এই যে এই ফাঁকা জায়গাটা পড়ে থাকলো না, তাহলে আমি যদি একটু দেখিয়ে দিই কোন জায়গাটা, এই জায়গাটা আমার হচ্ছে শতরঞ্জি বাদে বাকি উঠানের ক্ষেত্রফলটা, যে জায়গাটা আমি রেড মার্ক করছি এই জায়গাটা হচ্ছে শতরঞ্জি বাদে বাকি উঠানের ক্ষেত্রফলটা। ঠিক আছে, এইটা যদি আমরা নির্ণয় করতে পারি তাহলেই কাজ শেষ। আরেকবার মনে করিয়ে দিই ক্ষেত্রফল আর পরিসীমা জিনিসটা কি। মনে রাখবে যে কোনো আকৃতির মাঝের যে জায়গাটা সেটাকে বলে ক্ষেত্রফল, আর এই ধার বরাবর যদি যাওয়া যায় তাহলে যতটা তুমি হাঁটলে সেটাই হচ্ছে পরিসীমা। ঠিক আছে, তাহলে দেখো এই ধরনের প্রবলেমটা সলভ করার জন্য আমরা কি করে করব। প্রথমে দেখো কি বলেছে, আয়তাকার উঠানের দৈর্ঘ্য প্রস্থ। আমরা যেহেতু এখানে আমরা ভিতরের জায়গা বার করব, আমি তো এইমাত্র বললাম ভিতরের জায়গাটাকে কি বলে, ক্ষেত্রফল বলে না পরিসীমা বলে? ক্ষেত্রফল বলে। তাহলে যদি ক্ষেত্রফল বলে তাহলে আমরা এখানে সবসময় ক্ষেত্রফল বার করব। প্রথমে কার বার করব না আয়তাকার উঠানের ক্ষেত্রফল বার করব। তাহলে আয়তাকার উঠানের ক্ষেত্রফল কি হবে না, এই যে এটা দৈর্ঘ্য রয়েছে, এই যে এটা প্রস্থ রয়েছে, তাহলে আগে লিখে নিই আমরা এখানে যে আয়তাকার উঠানের দৈর্ঘ্য, তাহলে লিখে নেব আয়তাকার উঠানের দৈর্ঘ্য, সেটা কত দেওয়া আছে 6 মিটার। ঠিক আছে, তারপর আয়তাকার উঠানের প্রস্থ, সেটা কত দেওয়া আছে 4.2 মিটার। 4.2 মিটার, যেহেতু মাঝের জায়গা নির্ণয় করতে হবে, মাঝের জায়গা মানে ক্ষেত্রফল, তার মানে আমাকে কি নির্ণয় করতে হবে, ক্ষেত্রফল। তাহলে অতএব ক্ষেত্রফল সমান, অতএব ক্ষেত্রফল সমান কিরকম আকৃতির, আয়তকার আকৃতির। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত রয়েছে 6 রয়েছে, গুণিত প্রস্থ কত রয়েছে 4.2 রয়েছে, তাহলে গুণ করে ফেলবো আমরা। দেখো দশমিক গুণ ঘাবড়ানোর কিচ্ছু নেই, দশমিকটা বাদ দিয়ে গুণ করো। 6 দুগুণে 12, 2 হাতে থাকে 1, 6 4 24 আর 1 যোগ করলে 25। এবারে দেখো এখানে একটা সংখ্যার আগে দশমিক আছে, তাই জন্য এখানেও একটা সংখ্যার আগে দশমিক বসবে, শেষ থেকে একটা সংখ্যার আগে, অর্থাৎ এখানে দশমিক বসবে। এখন হচ্ছে ক্ষেত্রফলের একক কি হবে, এই দৈর্ঘ্যটার জন্য একটা মিটার, এই প্রস্থটার জন্য একটা মিটার, দুটো মিটার গুণ করলে কি হবে মিটার স্কয়ার, যাকে আমরা বাংলাতে বলবো বর্গ মিটার। বর্গ মিটার, এককটা লিখতে ভুললে চলবে না, কিন্তু একক অবশ্যই লিখতে হবে। তাহলে আমার ক্ষেত্রফল হবে 25.2 বর্গ মিটার। এটা আমার কি নির্ণয় হলো, আয়তাকার উঠানের সবকিছু নির্ণয় হলো। এবার আমরা কি করব, এই শতরঞ্জিটার ক্ষেত্রফল বার করে নেব। কোনো ব্যাপার না, শতরঞ্জির দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থও দেওয়া আছে, একই রকম ভাবে ক্ষেত্রফল নির্ণয় হয়ে যাবে, সেম। তাহলে দেখো শতরঞ্জির ক্ষেত্রফল নির্ণয় করা যাক। তাহলে এখানে আমরা লিখব শতরঞ্জির দৈর্ঘ্য। শতরঞ্জির দৈর্ঘ্য কত দেওয়া আছে, এই দেখো 3.5 মিটার।
তারপর আবারও শতরঞ্জির প্রস্থ, প্রস্থ কত দেওয়া আছে না 2.5 মিটার। এবারে কি নির্ণয় করব, সেই ভিতরের জায়গা মানে ক্ষেত্রফল, এই যে শেখালাম ভিতরের জায়গা মানে ক্ষেত্রফল, তাহলে এখানে নির্ণয় করব আমরা ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্রটা আবারও লিখবো, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। কেন স্যার দৈর্ঘ্য গুণিত প্রস্থ লিখলেন, কারণ শতরঞ্জিটাও হচ্ছে আয়তক্ষেত্রাকার। এই দেখো লেখা রয়েছে যে উঠানের মাঝখানে এত মাপের একটি আয়তকার, মানে শতরঞ্জিটার আকৃতিটাও কিন্তু আয়তক্ষেত্রের মতো, সেজন্য আয়তক্ষেত্রের ফর্মুলা বসানো হয়েছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ। এবারে দৈর্ঘ্য কত দেওয়া আছে 3.5 গুণিত প্রস্থ কত রয়েছে 2.5, গুণ করে ফেলবো আমরা। গুণ করার জন্য দশমিকটা উঠিয়ে দাও, দুজনেরই দশমিক উঠিয়ে দাও, যেমন সাধারণ 35 আর 25 গুণ করে সেভাবে গুণ করতে হবে। তো দেখো 25 5 125 5, হাতে থাকে 12, 25 3 75 আর 12তে হবে 87। এবারে দেখো এর এক ঘর আগে দশমিক, এরও এক ঘর আগে, তাহলে মোট 2 ঘর আগে, তাহলে শেষ থেকে 2 ঘর আগে কিন্তু দশমিক। ভুলটা করে সবাই এক ঘর আগে আছে বলে এক ঘর আগে বসিয়ে দেয়, তা নয়। দেখবে এরও এক ঘর আগে, এরও এক ঘর আগে, মোট কত হলো, তারপর কিন্তু শেষ থেকে তত ঘর আগে করতে হবে। এখানে যেহেতু একজনেরই দশমিক ছিল তাই একজনের দেখেছি, সবার দেখিনি, ওখানে দুজনের আছে তাই। এবারে কি মিস্টেক হয়েছে না, এখনো পর্যন্ত কিন্তু আমরা একক লিখিনি, এককটা কিন্তু মাস্ট দিতেই হবে। এখানেও 2টো মিটার রয়েছে, তাহলে একই রকম ভাবে কি হবে, এটাও বর্গ মিটার হয়ে যাবে। বর্গ মিটার পুরো লিখলে পুরো লিখতে পারো, যদি না লিখতে চাও মি লিখে ডট দিয়ে দেবে, তাহলে শতরঞ্জির ক্ষেত্রফল নির্ণয় হয়ে গেল। এবার আমরা একবার দেখে নিই যে ছবিতে কোন জায়গাটা বোঝাচ্ছে, ভালো করে বুঝবে। দেখো আয়তকার উঠানের ক্ষেত্রফল মানে এই নীল কালারের পুরো বক্সটা তুমি ভিতরে যতটা জায়গা আছে সেটা ভেবে নাও। শতরঞ্জির ক্ষেত্রফল মানে গ্রিন কালারের বক্সের ভিতরে যতটা জায়গা আছে ভেবে নাও। এবার একটু কল্পনা করো যে যদি তুমি নীল কালারের বক্সের ভিতরের জায়গা থেকে সবুজ কালারের বক্সের ভিতরের জায়গাটা তুলে নিয়ে আসো বা বাদ দিয়ে দাও, রিজেক্ট করে দাও, ভালো কথায় বিয়োগ করে দাও, তাহলেই দেখো এই ফাঁকা জায়গাটা যেটা আমি লাল কালি করে রেখেছি এই জায়গাটা পেয়ে যাবে, তাই না? এই নীল কালারের বক্সের ভিতরের জায়গা থেকে সবুজ কালারের বক্সের ভিতরের জায়গাটা বাদ দিয়ে দেবো, তাহলে কি হবে, এই যে এই জায়গাটা পড়ে থাকবে। মানে এই জায়গাটা যদি এরকম করে তুলে নেওয়া হয় তাহলে পড়ে থাকবে শুধু এই জায়গাটা। তুলে নেওয়া মানে বাদ দেওয়া, মানে অঙ্কে আমরা কি জানি বিয়োগ করা, তাহলে আমরা এখানে বিয়োগ করব। নীল কালারের বক্সের ভিতরের জায়গা কতটা, এটা। সবুজ কালারের বক্সের ভিতরের জায়গা কতটা, এটা। তাহলে বাদ দেব, এখান থেকে এটা বাদ দেব, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে। আর উত্তরটা কি চেয়েছে, শতরঞ্জি বাদে বাকি উঠানের ক্ষেত্রফল। তাহলে আমরা লিখব অতএব শতরঞ্জি বাদে বাকি উঠানের ক্ষেত্রফল সমান সমান কি হবে, বিয়োগ করব 25.2, ভুলটা করবে না, ভুলটা হয় এইটা আগে লিখে বসে থাকবে। বারবার বলছি নীল কালারের বক্স থেকে সবুজ কালারের বক্স, তাই আগে নীল কালারের বক্সেরটা লিখতে হবে, তারপর বিয়োগ চিহ্ন দিলাম, ওখানে 8.75। দশমিকের বিয়োগের সিস্টেম কি না, দেখো দশমিকের নিচে দশমিক এভাবে দিয়ে দিতে হয়, তারপর 25.2 এভাবে লেখো, আর এটা কত 8.75, ফাঁকা জায়গাগুলো শূন্য দিয়ে ফিল করে দাও, পূর্ণ করে দাও। এবারে বিয়োগ করো, 5 5 দিতে 10, হাতে 1, 7 একে 8, 8 4 দিতে 12, হাতে 1, 8 একে 9, 9 হচ্ছে 6 দিতে 15, হাতে 1, 1 দিতে 2, তাহলে হলো 16.45। এটাও যেহেতু ক্ষেত্রফল
আবারও ক্ষেত্রফলের একক তো আমরা আগেই দেখেছি বর্গমিটার, বর্গমিটার, তাহলে এটাও বর্গমিটার হবে, তাহলে এখানে আমরা লিখে দেবো বর্গমিটার, ফুল স্টপ। তাহলে আমার পুরো উত্তরটা কমপ্লিট হয়ে গেল। চলো এবারে হচ্ছে 3 দাগের রয়েছে অজন্তা হাউসিং কমপ্লেক্সের বর্গক্ষেত্রাকার পার্কের বাইরের চারিদিকে 3 মিটার চওড়া, বাইরের চারিদিকে 3 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তা সমেত পার্কের পরিসীমা রাস্তা সমেত পার্কের পরিসীমা 484 মিটার হলে রাস্তাটির ক্ষেত্রফল কত? দেখো, অজন্তা হাউসিং কমপ্লেক্সের এই জায়গাটা কোনো দেখার দরকার নেই, কারণ আমার আকৃতিটা কিরকম সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট। বর্গক্ষেত্রাকার পার্কের, তাহলে আগে আমি একটা কি করব, বর্গক্ষেত্র এঁকে নেব। আগে একটা বর্গক্ষেত্র আমরা এঁকে নেব। তারপর বাইরের চারিদিকে 3 মিটার চওড়া একটি রাস্তা আছে। তাহলে এটা যদি বর্গক্ষেত্রাকার পার্ক হয়, তার বাইরের চারিদিকে 3 মিটার চওড়া রাস্তা। তাহলে আমরা বাইরের চারিদিকে রাস্তা আঁকবো এরকম ভাবে, বাইরের চারিদিকে এরকম করে আমরা রাস্তা আঁকলাম। রাস্তা বোঝানোর জন্য অনেকে এরকম দিয়ে দিতে পারো যাতে রাস্তা বোঝায়, ব্যাস। তাহলে দেখো, বর্গক্ষেত্রাকার পার্কের বাইরের চারিদিকে কত মিটার চওড়া রাস্তা রয়েছে? 3 মিটার। এখন অনেকে বুঝতে পারে না এই যে 3 মিটার চওড়া এটার মানেটা কি। না, 3 মিটার চওড়া হচ্ছে এই যে এই জায়গাটা রয়েছে, এই জায়গাটা, এটাকে বলে চওড়া। আবার এই জায়গাটা, এটাকেও বলে চওড়া। এই জায়গাটা, এটাকেও বলে চওড়া। এই জায়গাটা, এটাকেও বলে চওড়া। এমনকি কোনাকুনি যেটা দেখছো না, এটাকেও বলে চওড়া। মানে এই সব জায়গায় যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে চওড়া। তা এখন এই চওড়াটা প্রত্যেক জায়গায় সেম, একই রকম, এবং সেটার মাপ কত? 3 মিটার। তাহলে এই প্রত্যেকটা চওড়া কত করে? 3 মিটার। তাহলে প্রত্যেকটা চওড়ার কাছে তুমি 3 মিটার লিখে ফেলবে। 3 মিটার, 3 মিটার, 3 মিটার, সবগুলো হচ্ছে 3 মিটার, সব জায়গাতে 3 মিটার করে। ঠিক আছে, এবারে বলেছে রাস্তা সমেত পার্কটির পরিসীমা 484 মিটার হলে রাস্তাটির ক্ষেত্রফল কত হবে? তাহলে দেখো আমরা স্টেপ বাই স্টেপ কিভাবে করব। প্রথমে দেখো কি দেওয়া আছে, না এটা একটা বর্গক্ষেত্র, এটা একটা বর্গক্ষেত্র। এবার এই বর্গক্ষেত্রের বাইরের চারিদিকে রাস্তা রয়েছে,
এবং রাস্তাটার চারিদিকে সমানভাবে চওড়া। ঠিক আছে, তাহলে এবার তোমরা বলো তো যে এই বর্গক্ষেত্রাকার পার্কের বাইরের যে রাস্তা হবে সেই রাস্তাটা বর্গক্ষেত্রাকার হবে না অন্য কিছু হবে? অবশ্যই কিন্তু সেটা বর্গক্ষেত্রাকার হবে, কারণ একটা বর্গক্ষেত্রের চারিদিকে তুমি রাস্তা আঁকছো, অবশ্যই সেটা বর্গক্ষেত্রাকারই হবে। যদি একটা আয়তক্ষেত্রের বাইরের চারিদিকে রাস্তা আঁকতে তাহলে আয়তাকার হতো। যেমন কি হাতের 5টা আঙুল যেমন দেখতে, গ্লাভসও কিন্তু তেমনই দেখতে হয়, তবেই কিন্তু হাতে ফিট হবে। ঠিক সেরকম তুমি একটা বর্গক্ষেত্রাকার মানে স্কোয়ার শেপের একটা পার্ক রয়েছে, তো নিশ্চয়ই তার বাইরে যদি আমি রাস্তা করি তো সেই রাস্তাটাও নিশ্চয়ই বর্গক্ষেত্রাকার আকৃতিরই হবে, অন্য কোনো আকৃতির হবে না। এখন এই বর্গক্ষেত্রাকার রাস্তার দেখো পরিসীমাটা দেওয়া আছে, এ দেখো বলেছে রাস্তা সমেত পার্কটির পরিসীমা। রাস্তা সমেত মানে কোন জায়গাটা? এটা আমি একটু আগে দেখালাম যে পরিসীমা মানে কিন্তু বাউন্ডারি অর্থাৎ বাইরের জায়গাটা। দেখো আমি পেনটা যে জায়গাটা বোলাচ্ছি সেটাই হচ্ছে এই 484 মিটার। এই দেখো এটা 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 কি রাস্তা সমেত পার্কের পরিসীমা। যেটা আমি পেন দিয়ে দেখালাম এটা হচ্ছে রাস্তা সমেত পার্কের পরিসীমা, পুরো গ্রিন কালারের বাউন্ডারিটা পুরোটাই হচ্ছে রাস্তা সমেত পার্কের পরিসীমা। সেটা কত দেওয়া আছে? 484 মিটার। ঠিক আছে, তাহলে ওটা আমরা লিখে নেব রাস্তা সমেত, কোশ্চেন দেখে দেখে লিখতে পারবে, রাস্তা সমেত পার্কটির পরিসীমা। এই যে রাস্তা সমেত পার্কটির পরিসীমা সেটা কত দেওয়া আছে? 484 মিটার। 484 মিটার। এবারে তোমরা বলো যে একটা বর্গক্ষেত্রের শুধু দৈর্ঘ্য থাকে না দৈর্ঘ্য প্রস্থ দুটোই থাকে? কোনটা থাকে? না, একটা বর্গক্ষেত্রের কিন্তু শুধুমাত্রই দৈর্ঘ্য থাকে, প্রস্থ থাকে না। কারণ কি একটা বর্গক্ষেত্র না চারদিকটাই কিন্তু সমান হয়, একটা বর্গক্ষেত্র কিন্তু চারদিকটাই সমান হয়, এজন্য এর আলাদা করে দৈর্ঘ্য প্রস্থ কোনো কিছু নেই, এর শুধু কি রয়েছে? দৈর্ঘ্য রয়েছে। ঠিক আছে, তো অনেকে ওই জন্য বলে বাহু, কারণ এর সবগুলোই সমান, এই মাপটা এই মাপটা এই মাপটা এই মাপটা সবগুলোই সমান, আলাদা মাপ হলে কিন্তু দৈর্ঘ্য প্রস্থ বলতে হতো, যেহেতু এর সবগুলোই সমান তাই শুধুমাত্র দৈর্ঘ্য থাকবে। তাই জন্য আমরা কি করব এখানে না এই পার্কটার রাস্তা সমেত পার্কটির আমরা কি বার করব? দৈর্ঘ্য নির্ণয় করে নেব। তাহলে এবার আমরা নির্ণয় করব রাস্তা সমেত পার্কটির দৈর্ঘ্য। রাস্তা সমেত পার্কটির দৈর্ঘ্য। এবারে দেখো আমি এইমাত্র বললাম যে পার্ক যদি বর্গক্ষেত্রাকার হয় রাস্তা সমেত পার্কটাও নিশ্চয়ই বর্গক্ষেত্রাকার আকৃতির হবে। এবার বর্গক্ষেত্রের পরিসীমা দেওয়া থাকলে দৈর্ঘ্য নির্ণয় করার জন্য আমি সূত্র শিখিয়েছি, সেটা হচ্ছে পরিসীমা বাই 4। পরিসীমাকে 4 দিয়ে ভাগ করলেই কি পাওয়া যায়? দৈর্ঘ্য পাওয়া যায়। এটা আমি আগে সূত্র শিখিয়েছি। তাহলে এখানে মানটা বসিয়ে দাও। পরিসীমা আছে কত? 484, তাহলে 484 আর নিচে হচ্ছে 4, কাটাকুটি করো, 4 একে 4, 4 দুগুণে 8, 4 একে 4, তাহলে কত পেলে? 121। আর দৈর্ঘ্যের একক তো মিটার হয়, তাহলে এখানে হলো মিটার। তাহলে এটা আমরা কি পেলাম? রাস্তা সমেত পার্কটির দৈর্ঘ্য। তাহলে আমরা ছবিতে বুঝতে পারছি যে এটাও কত হবে? 121 মিটার। এই মাপটাও কত? 121 মিটার। বর্গক্ষেত্র তো সবগুলোই সমান, এটাও কত হবে? 121 মিটার। নিচেটাও কত হবে? 121 মিটার। সবগুলো কিন্তু 121 মিটার হলো। এবারে হচ্ছে সব থেকে কঠিন জায়গা,
সেটা দেখো ভালো করে বুঝতে হবে। কিরকম দেখো, আমি এই যে এই মাপটা রয়েছে, এই মাপটা 121 বলেছি। এবার দেখো এই মাপটা থেকে আস্তে আস্তে আমরা এই ভিতরের এই মাপটাতে আসবো। কিভাবে আসবো দেখো, হাতটা খেয়াল করো, এই মাপটা আমার রয়েছে 121। একে যদি আমরা এই হাতটা একটু কমিয়ে দিই তাহলে দেখো এইটার মতন হয়ে যাচ্ছে, আর এই মাপটাকে যদি একটু কমিয়ে দিই তাহলে এটার মতন হয়ে যাচ্ছে। এখন দেখো তো আমরা এই দুটো হাতকে কতটা কমাচ্ছি, এই কমালাম, এটাও আবার এই রকম কমালাম। এই কমানোটা দেখো তো রেড কালিতে কতটা মাপ, 3 মিটার। আবার এইটা কতটা মাপ, 3 মিটার। তার মানে এদিক থেকেও 3 কমলো, এদিক থেকেও 3 কমলো। তার মানে দেখো ভালো করে খেয়াল করে, তুমি যদি এই বড় জায়গাটা থেকে এই ছোট জায়গাটায় আসতে যাও না, তোমাকে এই যে এইটুকু জায়গাটা কেটে বাদ দিতে হবে। এখান থেকে এতটা আর এখান থেকে এতটা, এই জায়গাগুলো তোমাকে কেটে বাদ দিতে হবে। আর এই জায়গাগুলো কতটা, এই তো দেখো লেখা রয়েছে 3। তাহলে এই এদিক থেকেও 3 বাদ যাবে, এদিক থেকেও 3 বাদ যাবে। মানে 121 থেকে আমরা দুবার 3 বাদ দেব। বাদ দেওয়া মানে কি করা, বিয়োগ করা। তাহলে আমরা 121 থেকে দুবার 3 কিন্তু বিয়োগ করব। তাহলে কি পাবো, এই মাপটা পাবো। এটা কি ছিল, এটা পার্ক ছিল। তাহলে পার্কের কি পাবো, দৈর্ঘ্য পাবো। কেন প্রস্থ বা দৈর্ঘ্য কিছু বললাম না, কারণ পার্কটাও হচ্ছে কি শেপের, কি আকৃতির, বর্গক্ষেত্রাকার। বর্গক্ষেত্রে কিন্তু দৈর্ঘ্য প্রস্থ আলাদা করে কিচ্ছু হয় না, শুধু দৈর্ঘ্যই হয়, কেউ কেউ বলে বাহু। ঠিক আছে, তাহলে আমরা এই মাপটা পেয়ে যাব। তাহলে দেখো 121 থেকে যদি আমরা দুবার 3 বিয়োগ করি, একবার 3 বিয়োগ করলে ব্যাকে যাও 120, 119, 118। আবার 3 ব্যাকে যাও, দেখো কত হচ্ছে না, 117, তারপরে হচ্ছে 116, তারপরে হচ্ছে 115। তার মানে দুবার যদি আমরা 3 বিয়োগ করি তাহলে কিন্তু কত হয়ে যাবে, 115 হয়ে যাবে, তাই তো? তাহলে সেটাই আমরা লিখবো। অতএব ওটা কি নির্ণয় করলাম, এই যে পার্ক, সেই পার্কের দৈর্ঘ্য। তাহলে আমরা লিখবো অতএব পার্কটির দৈর্ঘ্য হবে, পার্কটির দৈর্ঘ্য হবে 121 থেকে আমরা দুবার 3 বিয়োগ করব। বাদ দেওয়া মানে বিয়োগ করা, সেটা আমরা কত পেলাম, 115। আর দৈর্ঘ্যের একক আবারও সেই মিটার হবে। পার্কটির দৈর্ঘ্য পেলাম, মানে এই জায়গাটাও 115, এই যে নীল কালারের এই জায়গাটা 115, এই জায়গাটাও 115 বর্গক্ষেত্র তো, এই জায়গাটাও 115 বর্গক্ষেত্র বলে সবটাই কিন্তু সমান হচ্ছে 115। আর এই জায়গাটাও কত হবে, 115। চারটে 115 করে হয়ে গেল। এবারে লাস্ট স্টেপ, লাস্ট স্টেপ দেখো কি রয়েছে, রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। রাস্তার ক্ষেত্রফল দেখো, এবার এর আগের যে অঙ্কটা আমি করালাম ওটার মতন অনেকটা কিন্তু হয়ে গেল। রাস্তার ক্ষেত্রফল কিভাবে দেখো, তোমাকে যদি শুধু রাস্তাটির ক্ষেত্রফল নির্ণয় করতে হয়, রাস্তা মানে এই জায়গাটা, তাহলে কি করতে হবে, একবার এই বড় জায়গাটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, আরেকবার এই ছোট্ট জায়গাটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, দিয়ে বিয়োগ করলেই হয়ে যাবে। ঠিক আগের অঙ্কটার মতন হয়ে যাচ্ছে। এবার এই বড় জায়গাটার ক্ষেত্রফল থেকে এই ছোট্ট জায়গাটার ক্ষেত্রফল আমরা বিয়োগ করব, তাহলে আমরা রাস্তাটার ক্ষেত্রফল পেয়ে যাব। ক্ষেত্রফল মানে মাঝের জায়গা। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা বড় জায়গাটার ক্ষেত্রফল বার করি। বড় বলতে এই গ্রিন কালারের বক্সের ভিতরের যে জায়গাটা। তাহলে বড় জায়গাটার ক্ষেত্রফল বার করতে গেলে বড় জায়গাটার ক্ষেত্রফলের সূত্র বসাবো আমরা। আচ্ছা, বড় জায়গাটাকে আমরা কি নাম দিয়েছিলাম, রাস্তা সমেত পার্ক। তাহলে আমরা লিখবো এখন অতএব, অতএব রাস্তা সমেত পার্কটির ভিতরের জায়গা মানে কি, ক্ষেত্রফল। তাহলে রাস্তা সমেত পার্কটির ক্ষেত্রফল সমান, রাস্তা সমেত পার্কটা কিরকম আকৃতি, বর্গক্ষেত্র না আয়তক্ষেত্র, দেখো এখানে কি রয়েছে, বর্গক্ষেত্র। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আমি শিখিয়েছিলাম, দৈর্ঘ্য গুণিত দৈর্ঘ্য, দৈর্ঘ্য গুণিত দৈর্ঘ্য। দৈর্ঘ্য গুণিত প্রস্থ নয়, বর্গক্ষেত্রে কিন্তু প্রস্থ থাকে না, শুধু দৈর্ঘ্যই থাকে।
তাই দৈর্ঘ্য গুণিত দৈর্ঘ্য। অনেকে এটা লিখে থাকে বাহু গুণিত বাহু, তাতেও চলবে। তাহলে এখন দেখো রাস্তা সমেত মানে এই গ্রিন কালারের জায়গাটা, দেখো তো এই গ্রিন কালারের জায়গাতে দৈর্ঘ্য কত রয়েছে? 121। তাহলে আমরা এখানে দৈর্ঘ্যের জায়গায় লিখবো 121, আর এখানেও লিখবো দৈর্ঘ্যের জায়গাতে 121। তাহলে গুণটা করা যাবে। এদিকে যদি আমরা দৈর্ঘ্য 121, এই দৈর্ঘ্যটা 121, তাহলে 121 গুণ করলে হবে 14,641 বর্গমিটার। এটা কোন জায়গাটা হলো না, এই গ্রিন কালারের বক্সের ভিতরে যতটা জায়গা রয়েছে সবটাই হচ্ছে একসাথে 14,641 বর্গমিটার। এবার কোনটা নির্ণয় করব? ব্লু, নীল কালারের বক্সের ভিতরে কতটা জায়গা রয়েছে। নীল কালারটা কি ছিল? পার্ক ছিল। তার মানে আমরা পার্কের ভিতরের জায়গা, ভিতরের জায়গা মানে কি? ক্ষেত্রফল। তাহলে আমরা এবার কি নির্ণয় করব না, অতএব পার্কটির ক্ষেত্রফল সমান, পার্কটির ক্ষেত্রফল সমান। পার্কটি কি আকৃতির হবে? এই যে এখানে রয়েছে বর্গক্ষেত্রাকার পার্ক, তাহলে এটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আগেও যেটা ইউজ করলাম দৈর্ঘ্য, তো দৈর্ঘ্য গুণিত দৈর্ঘ্য। এবার দেখো ছবিতে পার্কের দৈর্ঘ্য কত রয়েছে? 115। তাহলে এখানে বসিয়ে দাও 115 গুণিত 115, গুণফলটা কত হবে? 13,225। যেহেতু দৈর্ঘ্য একক মিটার হয়, তাহলে ক্ষেত্রফল এখানে একক হবে বর্গ মিটার। যদি সেন্টিমিটার থাকতো বর্গ সেমি, অন্য কিছু থাকতো মিলিমিটার, বর্গ মিলিমিটার। শুধু বর্গটা দিতে ভুললে চলবে না। কখন? যখন ক্ষেত্রফলের একক নির্ণয় করবে। তাহলে দেখো এবার আমরা সেই আগের অঙ্কটার মতন গ্রিন কালারের বক্সের যে জায়গা অর্থাৎ এটা, ব্লু কালারের বক্সের যে জায়গা অর্থাৎ এটা, এই যে এটা, এই গ্রিন কালারের বক্সের জায়গা থেকে ব্লু কালারের বক্সের জায়গাটা বাদ দেব। বাদ দেওয়া মানে কি করা? বিয়োগ করা। বিয়োগ করলে আমরা কি পাবো? এই রাস্তার যে ক্ষেত্রফল সেটা নির্ণয় হয়ে যাবে। এই লাস্ট লাইন, অতএব রাস্তাটির, অতএব রাস্তাটির ক্ষেত্রফল হবে, রাস্তাটির ক্ষেত্রফল হবে সমান, প্রথমে বড় ক্ষেত্রফলটা লিখতে হবে বিয়োগের সময়, অর্থাৎ গ্রিন কালারের যেটা আছে 14,641, 14,641 বিযুক্ত 13,225, 13,225। এবারে বিয়োগটা আমাদের করতে হবে। বিয়োগফলটা হবে 5, 6 দিতে 11, 2 একে 3, 1 দিতে 4, 2 4 দিতে 6, 3 1 দিতে 4, 1416। যেহেতু ক্ষেত্রফল আবার একক কি হবে? বর্গমিটার। তাহলে আমাদের উত্তরটা কি নির্ণয় হলো? রাস্তার ক্ষেত্রফল কি হবে না 14,416 বর্গমিটার, 1416 বর্গমিটার। এটাই অ্যান্সার।